ডুয়েল টেকার মোবাইলের হ্যান্ড স্কিল যদি কেউ তৈরি করতে পারো, সে জেনে রাখবে অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে হ্যান্ড স্কিলের 95% টেকনিশিয়ান, তার একটাই আর বন্ধু আছে, ডুয়েল লেয়ার বোর্ড, তাহলে শেষ। বর্তমান মোবাইল আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড পর্যন্ত, মানে মোবাইল যদি তুমি ডুয়েল টেকার আইসি কে কমপ্লিট করতে পারো, ডুয়েল লেয়ার বোর্ড তোমার কাছে আর কিছু ব্যাপার, ডুয়েল লেয়ার মাত্র জাস্ট কিছু প্র্যাকটিস করলেই হবে। আর ডুয়েল টেকার না করলে ডুয়েল লেয়ার বোর্ড হাত দিতে লাগবে। আগে ডুয়েল টেকারটা করবো। ডুয়েল টেকারটা সিঙ্গেল টেকার থেকে জটিল আছে, বিশেষ করে স্যামসাং এর তো অবশ্যই জটিল। এখন হচ্ছে তুলার জায়গাটা বিরাট একটা জিনিস। তুলার টাইমিং এ যদি না তুলতে ওরা আইসি নষ্ট হয়ে যাবে, ট্র্যাক কেটে যাবে, আইসি ব্যান্ড হয়ে যাবে। দেখো এটা পুরো কমপ্লিট বোর্ড, কোনো সিল নাই। আমি এটা তুলতে গেলে আমি হালকা হিট দেবো, যেটা ব্লু কাটিং হিটের উপরে, এটার উপরে একটা পাতা চিটানো আছে, এটাকে তুলে নেবো, হিট দিলে পাতাটা উঠে যাবে। এরপরে কি হচ্ছে, যদি আমি এটাকে সিপিইউটা করি, দেখো সিপিইউটা যদি করি, যেটা আমি প্রথম অবস্থায় বললাম যে তুমি টেম্পোরারি অন করে দেখতে পারো, যে গ্লু কাটিং হিটের উপর আমি এটাকে বুলাবো 1 2 3 4 5 আস্তে আস্তে 6 7 8 9 10, ঠিক আছে, 10 বা 12 করতে পারো, ঠিক আছে। এরপরে ধরো আমি এই সেটটাকে ডুয়েল টেকার করবো, করতে গেলে আমি এটা তুললাম। তাহলে এবার আমাকে এই কাজটা করতে গেলে প্রথম কাজ হচ্ছে আমার সিলটাকে কাটতে হবে যত্ন সহকারে। আগে সিল তোলার সিস্টেমটা তোমাদেরকে দেখানো হয়েছিল, বলেছিল যে সাইডে পিপিডি পেস্ট লাগিয়ে পর পিপিডি একটু ডাউন গ্রেড এনে পর হিট দিয়ে তুলতে হবে, এটা তো করতে পারো। এবারে আমি এটাকে একটু কেটে করে দিচ্ছি, ঠিক আছে, কারণ আমার সিল করতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে, তো কেটে করে দিই। তোমরা কিন্তু কেটে করতে হবে না, কারণ কাটতে গেলে একটু অসুবিধা আছে তোমাদের ক্ষেত্রে। এই প্রথম কাজ হচ্ছে গ্লু কাটতে হবে। গ্লু না কাটলে তো সাইডের পার্টস গুলো ওঠার সময় উঠে চলে আসতে পারে, গ্লু এই জন্য কাটতে হবে। গ্লুটা কিভাবে কাটতে হবে, যে পজিশনে আমি গ্লু কাটবো সেই জায়গাটা 3 থেকে 4 বার আগে হিটটা বুলিয়ে নেবো, গরম করে নেবো। কারণ এই হিটে এইটা কি হয়, আইসি যে পিপিডি পেস্ট দিয়ে বল বানানো থাকে, সেই বলগুলো কিন্তু মেল্ট হবে না। এটা হচ্ছে সবচেয়ে প্লাস, মানে হিটটার এই জন্য হিটটা দেওয়া হয়, শুধু আইসি গরম হবে বা পাশের গ্লুটাকে গরম করবে। পরিষ্কার রাখো। পেস্টটা দিলাম, দেখো এই জায়গায় স্কেপারও নিতে পারো বা পাতলা ব্লেডও নিতে পারো। আমার এইখানে কিন্তু র্যাম আর দেখতে পাচ্ছ আইসির দুটো পার্ট আছে, দেখতে পাচ্ছ, মাঝে একটা লালা আছে পার্ট আছে, একটা আইসি একটা মাঝে একটা লালা আছে, এটার ক্ষেত্রেও দেখাচ্ছে মাঝে দেখাচ্ছে না। দেখো আমি এটা পেস্ট দিলাম, পেস্টটা কেন দিলাম, বা সাইডের পার্টস গুলো যাতে মেল্ট হচ্ছে বুঝতে পারবো বলে, তার মতন আমি স্কেপারটা ঢুকাবো। এবারে স্কেপারটা এই আইসির ক্ষেত্রে দেখো এইখানে একটা নস্কার পয়েন্ট আছে না, যতগুলো মডেল আমি তোমাকে এতক্ষণ বলেছি, প্রত্যেকটা নস্কার পয়েন্টের এরকম একটা সি আর এরকম একটা সি আছে, একটা ছোট সি একটা বড় সি। খুলে বুঝতে পারো র্যামটা, বড় সি পজিশনটা হচ্ছে নেগেটিভ পুরো, তাহলে আমার আছে কি এইখান থেকে এইটা হচ্ছে বড় সি আছে, আর এইখান থেকে এটা হচ্ছে ছোট সি আছে। এই ছোট সি এর যে র্যামের পয়েন্টগুলো আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ।
আর বড় সে পুরো র্যামের পয়েন্টটা গুরুত্বপূর্ণ নয়, কারণ এটা হচ্ছে নেগেটিভ লাইন, পুরোটাই সবগুলোই নেগেটিভ লাইন। সেই হিসাবে আমি নেগেটিভ লাইনের এই সাইড থেকে স্কেপারটা ঢোকাবো, কারণ এই পার্টসটা এটা একটা পার্টস নাই, আমার সুবিধা হবে। দেখো কিভাবে করবো, আইসি তুলার হিট লিখে রাখতে পারো, ঠিক আছে, যেটা আইসি তুলা হয় আগের টেস্টেড আইসি সেটাই 350 থেকে 360-এর মধ্যে থাকবে, ঠিক আছে। এয়ার রাখতে পারো 2 বা 1.5 রাখতে পারো। এরপরে আইসিটির চারদিকে কিন্তু মুভ করতে হবে। দেখো মেল্ট হয়েছে, এটা হয়েছে না, আয়রনটা দাঁড় করানো চলবে না। এই দেখো আমি জায়গাটা করে নিলাম, তুলে নিলাম, মানে ওই ঠিক ওই গ্যাপে যখন আয়রনটা নিয়ে যাবে না, ঠিক ও পাশে ঢুকবে, বেশি ঠেলা চলবে না, হালকা টাচ করলে তোমার আয়রন ঠিক গ্যাপে ঢুকে যাবে, কারণ ও তো রাং গলে আছে, মানে ফাঁকটা চাপ পেলেই ফাঁকটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে র্যাম, এই র্যামটা যেরকম আছে হোলগুলো উপরে কিন্তু আছে, এটা সিপিইউ, সিপিইউর উপরটা র্যাম আছে, ড্রাম সিস্টেম বলা হয়। দেখো এরপরে আমার এই কাজ হচ্ছে এটাকে তোলা, এটাকে তুলতে গেলে সেম আবার একটু পেস্ট দিয়ে দিলাম, পেস্ট দেওয়াই আছে যদিও, ওই হিটে ওই পেস্ট ইয়াতেই করবো, এয়ারই করবো। এটার ক্ষেত্রে এইভাবে ধরতে পারো, কারণ এটা তো আমি আর ইয়ে করবো না, এইভাবে ধরবো যেরকম এমনি আইসি তুলে। আমি দেখবো কোনখানে স্কেপারটা দেবো, যে জায়গাটা ফাঁকা আছে সেই জায়গায় ঢোকা দেবো, পার্টস না। আর যদি কোনো এমন কোনো বোর্ড আছে যাতে ফাঁকা নাই, সেই পার্টসগুলো একটু সর করে দিতে হবে আগে। আমি এখন র্যাম আর সিপিইউটা আলাদা করলাম, এখন আমি বোর্ডটাকে ক্লিন করবো, তারপর র্যাম সিপিইউটা করবো। প্রথম হচ্ছে পিপিডি দিয়ে ফ্ল্যাক্স পেজ দিয়ে এটাকে রিসোল করব, পেজ দিয়ে পর রিসোল করতে হবে, রিসোল পিপিডি পেজ দিয়ে। তারপর রিসোল বলা হয়। তার প্রথম স্টেপ হচ্ছে রিসোল, তারপরে ডিসোল, মানে ডিসোল্ডারিং দিয়ে করতে হবে। একটুকু রাং এদিক ওদিকে লেগেছিল বা পিপিটি গ্লু টুলু গুলো, এগুলো একটুকু ইয়া করবো, লেবেল করবো, একটু হলেও তো হাইট আছে না, লেবেল করবো। পেস্ট কাটিং, এক কথাতে বলা হয় পেস্ট, গ্লু কাটিং করতে হচ্ছে, মানে গ্লুটাকে পরিষ্কার করতে। ক্লিন প্রসেস আপাতত শেষ। এটা সিপিইউ, আর এই দিকটা সিপিইউ এর আছে, উপর দিকটা র্যামের ড্রাম বলা হয়, ড্রাম। মানে এদের অন্য ডুয়েল টেকারের ক্ষেত্রে কি হয়, পোকো টোকো বা OnePlus মডেল আছে, এদের অনেক ডুয়েল টেকার আছে, ওপো, রিয়েলমি, এদের কি হয় সারফেস থাকে ওই র্যামের যেখানে বসে, এর ক্ষেত্রে সারফেস নয়, এর ক্ষেত্রে এরকম থাকে, এরকম হোল থাকে, হোল, ড্রাম বলা হয় এটাকে। এইটাকে পরিষ্কার করা হচ্ছে সবচেয়ে মেন কাজ, আর তার সঙ্গে এটা তো এমনি ইয়ার মধ্যেই পরিষ্কার হবে, আগে এই সাইডে পরিষ্কার করে নেবেন। ড্রামটাকে পরিষ্কার করতে গেলে প্রথমে আগে ফ্ল্যাক্স পেজ দাও, দিয়ে পরে যেগুলো বড় বড় ইয়ে আছে সেগুলো তুলে নাও।
বিশেষ করে ছোট সি যেটা বললাম আমি না, ছোট সিটা অবশ্যই ভালো করতো, কারণ ছোট সির প্রত্যেকটা পয়েন্ট ওয়ার্কিং পয়েন্টের মধ্যে আছে। এবার এটা আঙুলে করে বা কোনো কিছু করে দিলেই হচ্ছে, মধ্যে মোটা 300 মধ্যে থাকতে হবে। এয়ারটা একবারই জিরো, এয়ার থাকবে না, এয়ার একবারই জিরো। দেখেছি এইখানে ছিল ছোট সিলের এই দিকেই থাকে এটা। দেখো কনে, দেখো কনে স্যামসাং এর ক্ষেত্রে এইটা একটা বিরাট সুবিধা আছে। দেখো কনে দেখে দেওয়া আছে না মার্ক, সেই হিসাবে পাখাটা চলে দাও আর দোকানে। দেখো কনে কনে আছে না মার্ক, মার্ক করা আছে এই কোনটা, সেই অনুযায়ী সোজা করে দিলাম। এই কোনটা তো মার্ক করা আছে, সেই অনুযায়ী আইসিটাকে মোটামুটি সোজা করে দিলাম, কনে কনে মার্ক করে। আর একটু ভালো করে বোস করে দিলাম যাতে না উঠে থাকে, সেগুলো একটু এছাড়া মাঝে চাপ দিলাম। এরপরে কি করতে হবে, এরপরে আমি যেরকম ভাবে আইসি লাগাই সেইভাবে আইসি লাগাও। প্রথমে একটা জিরোই রাখো, হিট 360। এরপর আমি সাইড থেকে পেজ দিতে পারতাম। এবারে কাজ হচ্ছে আমার ফাইনাল টাচ। সেইটাতে যদি মানে বল বেরিয়ে যায় তখন আবার এটা করতে হবে। বল কেন এটা কোন পেজ আছে যে বলটা ভেঙে চলে, পেজটা তো কেটে পরিষ্কার করে দিই, যেমন তো ফাটা আছে, তো পুরো বলটা ভেঙে যাবে এটা বল হলে। ঠিক মিডল পজিশনে আছে, এটা ঠেলতে হবে, একটু টাচ করতে হবে জাস্ট। তোমার যদি বন্যা থাকে সামনে এরপরে সিপিইউ বসে নাকি একটা রিডিং আছে, সিপিইউ যে বসলো এটা, এটা আমাকে একটা রিডিং চেক করতে হবে। এটা তো বুঝতে পারবো সিপিইউ আমার বসেছে কি। দেখো এখানে এটা হচ্ছে কি যে আমাকে হালকা করে পেস্টে দিতে হবে, ঠিক মিডিল পজিশনটা দেওয়া চলবে না, মিডিল মানে মিডিল জায়গাটা কেন দেওয়া চলবে না আমি বলছি। আমি যখন র্যামটা লাগাচ্ছি তখন র্যামটা সেম লাগাচ্ছি। দেখো উপর পজিশনটা একটুকু পেচ করে লাগাচ্ছি, স্লাইড দিয়ে সেট করতে পারে। চলে গেলে তখন টেনে লেগেছে ঠিক আছে। এই দেখো দেখতে পেয়েছি একটুকু ফাঁকা আছে। যখনই আমি হিট দেবো তখন কি যে র্যামের ধরো এই পজিশনটা বল আছে, এতটা ধরো আবার বল আছে, এই বলটা আমি কিন্তু উপরের বলটা এইরকম ভাবে বস করে রেখেছি আধটা। তাহলে বল যখন গলবে তখন ওই কিন্তু 60 টেনে নেবে সোজা তাহলে ঠসলে যাবে, আপনি সবগুলো গোড়ার মাত্র। তার টেনে নেওয়া মানে কি আমাকে ফাইনাল টাচের ব্যাপারটা এখানের মধ্যে থাকছে না। কেন ফাইনাল টাচ, বলের উপরে বল বসছে, সেখানে ফাইনাল টাচ হলে বল সরে যেতে পারে, কারণ এটার মধ্যে পেজ দেওয়া আছে, বল সরে একটা টোটাল গোল বল তৈরি হয়ে যেতে পারে। ওই ব্যালেন্সে বসতে দিতে হবে, কারণ হালকা আইসি পেজ দিয়ে আছে, বলের উপরে বল বসছে। আর যদি আমার ওইটা নিচে সারফেস থাকতো, তার মানে নিচের জায়গাটা কংক্রিট হতো, আমি আইসিটা ঠিক মতো ভাবে ঠেলতে পারতাম। এরপরে ঠিক আমি
এভাবে দেবো। এবার এটা লিখি, র্যাম তখনই টানবে সমস্ত বল যখন মেল্ট হবে। এরপরে কি করতে হবে, আমাকে একটু পেজ দিতে হবে, কারণ অনেক অনেক জায়গায় যদি না পেস্ট থাকে সেজন্য সাইডে সাইডে, কারণ মুখ টাচ যেমন আইসির সঙ্গে হয়, শুধুমাত্র পেস্ট লাগে যখন সাইডে একটু করে দিতেও ঠিক টেনে নেবে। ঠিক আছে, র্যাম বসেছি। সেটটা মনে হয়